নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। দুজনকে স্বাগত আজকে সংবাদ সম্প্রসারণে। এম এ আজিজ, গরমে তো কাহিল অবস্থা, মানে প্রায় প্রতিটি মানুষের। আমরা বলছি মরুভূমির চেয়েও তপ্ত আমাদের এই মাতৃভূমি, মানে যেখানে 31 থেকে 38 সৌদি আরব আমিরাতে, সেখানে আমাদের এখানে 42-এর উপরে যাচ্ছে। মানে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে আমরা আসলে এখান থেকে মুক্তি পেতে পারি বা সেফ থাকতে পারি, এই কথাই দুজনের কাছ থেকে শুনতে চাই। এম এ আজিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি নিউজে যা বলেছেন এটা মোটামুটি সবটাই বলা হয়েছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অর্থাৎ এইটা যেটা এখন চলছে সারা বিশ্বে, এটা কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে। এবং আপনার এই যে গ্রিন হাউস এফেক্ট, এটার কারণে হচ্ছে, যেখানে বাংলাদেশ এককভাবে দায়ী না। এটা সামগ্রিকভাবে, বিশেষ করে প্রধানত উন্নত দেশ এবং সারা পৃথিবী যদি এতে একমত না হয়, আগামী দিনে হয়তো আমাদের জীবদ্দশায় বা পরবর্তী জেনারেশনেও ঘটবে না, কিন্তু পৃথিবীটা তো বসবাসের অনুপযুক্ত হয়ে পড়তে পারে। সুতরাং এখনই সময়, এটা অন্তত পক্ষে এই যে সারা পৃথিবীর যে জলবায়ু পরিবর্তনগুলো যে যে কারণে হচ্ছে, এই কারণগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা, সেখানে ধনী দেশদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদের বিভিন্ন সময়ে জলবায়ু সম্মেলন যখন হয়, আপনি দেখবেন আমাদের সরকার প্রধান প্রত্যেকবারই বলে তিনি ফান্ড চান, তিনি ধনী দেশগুলোকে দায়ী করেন, তারা দায়ী, আমরা তো দায়ী না, গরিব দেশগুলো কিন্তু এর জন্য দায়ী না। কিন্তু এখানে সমস্যাটা কিন্তু ওখানে, এখানে একটু সাময়িকভাবে বৃষ্টি আসবে, ঝড় আসবে, এতে করে একটু স্বস্তি পাবো, কিন্তু এই পরিবেশের যে লীলা খেলা, ভূমণ্ডলের যে লীলা খেলা, যতক্ষণ পর্যন্ত আমরা এই গ্রিন হাউস এফেক্টের পরিবর্তন না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত এইটা থাকবেই, কম বেশি থাকবেই। হয়তো সাময়িক কিছু সুবিধা পাবো, আরাম বোধ করবো। তবে আমাদের দেশে যেটা আমি বলা হয়, একটু আগেও বলছিলাম যে আমাদের দেশে গ্রামাঞ্চলে কিছু লোডশেডিং বেশি হচ্ছে বটে, তবে গ্রামে কিন্তু আপনার গাছের নিচে বসলে কিছু বাতাস পাওয়া যায়, কিন্তু শহরে কিন্তু অসহনীয় গরম অনুভব হয়। আপনি ফ্ল্যাটের ভিতরে বা বিল্ডিং এর ভিতরে যদি জানালা দরজা আটকে দেন, তাহলে থাকতেই পারবেন না। আবার বাইরে গেলেও গরম কিন্তু অত্যন্ত কঠিন। গ্রাম দেশের অনেক যারা হাইওয়ে টাইজ আছে, সেখানে ভিটামিন দেওয়া আছে, সে ভিটামিন গলে উঠছে, গলে যাচ্ছে, এরকম অসহনীয় গরম। এটার সমাধান কিন্তু এককভাবে বাংলাদেশের কিছু করার নাই। এটা প্রধানত উন্নত দেশগুলোই এখানে আসতে হবে। যেমন ধরেন, এখানে আমি বলি, আমি কয়েকটা লিখছি, ধরেন আপনার যে গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিন হাউস এফেক্টে যে গ্যাসগুলো নিঃসরণ হয়, এটার ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। এটা জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড এবং প্রধানত ওজোন। এইটার যে পরিমাণ নিঃসরণ হওয়া উচিত এবং নির্গমন হওয়া উচিত, সেটা হচ্ছে না। এটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে। এটা বিকজ অফ বায়ু দূষণ অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট। এটার জন্য উন্নত দেশগুলো দায়ী। এই জন্য আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় আমি দেখেছি বলেছে, এটা যদি স্বল্পোন্নত দেশগুলো এক হয়ে এটা স্লোগান তুলতে পারে, এটা খুব কঠিন কাজ, কঠিন কাজ। এটা কি হবে আমি জানি না, তবে এটা আমাদের এককভাবে এটা সমাধানের কোনো সুযোগ নেই। জি, অধ্যাপক মিজান, ওই জায়গাটায় যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আসার কথা তো বিভিন্ন বহু বছর ধরে আমরা শুনে আসছি, কিন্তু সেই উদ্যোগটা এখনো সেভাবে কার্যকর হলো না, এবং তার কারণে আমাদের মতো দেশগুলো যারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাদেরকেও টাকা পয়সা দিতে চায় না বড়লোক দেশগুলো। সেই জায়গাটায় আসলে মূলত তো বিশ্বটাকে বাঁচিয়ে রাখার প্রশ্ন, সেটা কি তারা বোঝে না? ধন্যবাদ। প্রথমে আজিজ ভাই যথার্থই বলছেন। আসলে এটা যে কোনো একটা দুর্যোগ মোকাবেলা করে আসছে, দুর্যোগটা আগে যদি আমরা আন্দাজ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেটা অনেক ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই দুর্যোগ, আবহাওয়ার জনিত যে প্রাকৃতিক দুর্যোগ এখন দেখা যাচ্ছে, এগুলো হ্যাঁ মানুষের সৃষ্ট কিছু অংশে,
আবার এটা মনে করো কোনো কারণ না যে পুরোটাই মানুষ সৃষ্টি করছে। প্রকৃতি নিজেও নিজকে দুর্যোগপূর্ণ করে এবং নিজেও এই পরিবেশ দূষণ যেটাকে বলি সেটার জন্য কিন্তু পরিবেশ নিজেও মানে ধরিত্রী বা বিশ্বব্রহ্মাণ্ড সে নিজেও করে। কিন্তু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, নর্থ সিতে নর্থ সিতে এই ফাটল দিয়ে যেই পরিমাণ তেল উদ্গীরণ হয়, তো বলা হয় গত 40 বছরে আমাদের যত জাহাজ, তেলের জাহাজ ডুবে যাওয়ার ফলে যে তেল সাগরে ভাসছে, ওখানে মাত্র 40 দিনে আসছে বেশি তেল এমনি বেশি ওঠে। তার মানে হচ্ছে এই তেল দ্বারা যে দূষণ হচ্ছে পরিবেশ দূষণ, এটা মানুষই করতেছে না, এটা প্রকৃতি নিজেই করছে। আমরা অনেক জিনিস হয়তো এখনো জানি না। এই ঘটনাগুলোর যেভাবে বলা হচ্ছে যে যেসব গ্যাসকে দায়ী করা হচ্ছে, কারণ পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ গ্যাস এই আবিষ্কারও হয়নি তখন। এই আপনি যে অক্সিজেনের মতো জিনিসটা, সেটাও কিন্তু 16 শতাব্দীতে অক্সিজেন নামে কিছু ছিল না দুনিয়াতে। এটাও আবিষ্কার করতে হয়েছে, যে তাইলে আমাদের হয়তো জীবনে রক্ষা হতো না। তা আমাদের মনে হয় প্রচুর গবেষণার ব্যাপার বাকি আছে এখনো। কেন এগুলো হচ্ছে সবগুলো যে কারণগুলো দেখানো হচ্ছে, গাছপালা লাগাইলেই বৃষ্টি হবে। তো এইবার তো দুবাইতে কোনো গাছপালা ছাড়াই মানে 254 মিলিয়ন কোনো গাছপালা ছাড়াই হচ্ছে ওইটা। এই কথাগুলোর মধ্যে আছে, মানে গাছ লাগাইলে বৃষ্টি হবে, কিন্তু ওখানে তো কোনো গাছ নাই, তাতেও বৃষ্টি হয়েছে। আর আপনি যেখানে প্রচুর গাছ আছে, একবারে তৃণ সবুজ বনভূমি, সেখানেও কিন্তু ওই দাবানল লেগে আগুন লেগে পুরা বনভূমি উজাড় হয়ে গেছে, এবং এটা প্রকৃতি নিজেই লাগছে আগুন। সেখানে গাছ আগুন রক্ষা করতে পারে নাই। আমি কেন এই কথাগুলো বলছি, আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে সাদামাটা যে সকল কথাবার্তাগুলো শুনি, এর বাইরেও মনে করি প্রচুর গবেষণা করার কিন্তু ব্যাপার আছে আমাদের। একটা তো যেহেতু খুব ইমিডিয়েটলি আমাদের পক্ষে এটাকে প্রিভেন্ট করা সম্ভব না যে পরিবর্তন, তাহলে আমাদের কি করতে হবে? অ্যাডাপ্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আমাদের আস্তে আস্তে এই ক্রপ প্যাটার্ন, আমাদের ফসল, এই যে আমরা যখন করোনায় যখন ঘর থেকে বেরোতে পারলাম না, তো সবকিছু একেবারে বন্ধ হয়ে যায় না, কিন্তু আমরা কিন্তু কোনো না কোনো ভাবে চালু রেখেছিলাম। তো সেরকম এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে থেকে অনলাইনে ক্লাস নিব যতদিন পর্যন্ত টেম্পারেচার এই মাত্রায় থাকে। তো সে ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো আমাদের করতে হবে। আমাদের স্কুলগুলো এখন বন্ধ আছে, সেখানেও হয়তো একটা মানে হাইল্ডিং মডেল আমাদের ডেভেলপ করতে হবে। কারণ আমার পক্ষে, আপনার পক্ষে এই সূর্যের তাপকে এই মুহূর্তে গিয়ে কমিয়ে ফেলার কোনো হাতিয়ার আমাদের হাতে নাই, এবং সারা পৃথিবীর কাছে ওই হাতিয়ারটা নাই। এটা এত সোজা না জিনিসটা। আর একদম হতাশ হওয়ারও কোনো কারণ নাই। এই প্রাকৃতিক দুর্যোগ যেটা আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর বয়স অনেক, এই বহুবার এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এবং আবার নিজে নিজে এটা আবার কারেকশন হয়। সেটার উপর কিন্তু একটা ভরসা রাখতে হবে। পুরাটাই এই মানুষ কিছু একটা করে ফেলবে, আমি এতদিন বিশ্বাস করি না। জি, একদম পরিষ্কার। দুজনে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরে আমরা অন্য আলোচনায় যুক্ত হই। দর্শক, নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের বিরতি, সঙ্গে থাকবেন। বিরতি পর আবারও স্বাগত। নিটল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজকে রিপোর্টটা নিশ্চয়ই খেয়াল করেছেন। ডিবি বলেছে যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে সার্টিফিকেট জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে। এটা মানে অবশ্যই টাকার লোভ তো বটেই, নৈতিকতা কোথায় গেল? নৈতিকতা কোথায় আছে? শিক্ষাটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো ছাড়া তো দেশ চলে না। নৈতিকতা তো সবার উপরে। এখন শিক্ষা তো এমনিতেই অবহেলিত। আপনি যদি বলেন যে কোন প্রফেশনে, এমনকি প্রশাসনের সহ আপনি সার্টিফিকেট যাচাই করেন, দেখবেন নকল সার্টিফিকেট আছে। আমি তো জানি এই যে মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধা হতে পারে 65,000, আমার অনুমান, কম বেশি। এখন তো 2.5 কোটিকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে, ভুয়া। তো সুতরাং এই যে পার্টিকুলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একটা জায়গায় ধরা পড়েছে, তার বিচার হবে, কঠিন বিচারই হওয়া উচিত। কিন্তু আমার তো মনে হয় যে এখন এই যে ধরেন এখানে মিজান ভাই আছে, তিনি ভিসিও ছিলেন, হ্যাঁ, তিনি শিক্ষাবিদ, তিনি বোঝেন যে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে দুর্নীতি, অনিয়ম, এই যে আপনি বললেন যে নৈতিকতা, সার্টিফিকেট জাল জুয়েরি করা, এগুলো তো অপসারণ করতে হবে। যেমন আপনি ধরেন বাইরে যান, ছোটখাটো অনেক দেশে আছে যারা উন্নত হয়েছে, উন্নয়নশীল হয়েছে, খাদ্যে কোনো ভেজাল পড়ে, আপনি নির্বিঘ্নে খেতে পারেন। বাংলাদেশে এমন কোনো খাবার নাই
যে খাবারটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা বলেন এই যে স্বাস্থ্য খাত বলেন, সেবা খাত বলেন, আর শিক্ষা তো এখন এত গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেটা আমি আগেও অল্প করে বলেছি, এটা ডিটেল আলোচনার বিষয়। চতুর্থ শিল্প বিপ্লবে অটোমেশনের যুগে শিক্ষাকে ইগনোর করা এই দেশকে উন্নয়ন ধরে রাখার কোনো উপায় নেই, শিক্ষাকে আপনার উন্নত না করে। কিন্তু শিক্ষা খাত সবথেকে অবহেলিত। সুতরাং এই যে আজকে যে ইস্যুটা বলছে, এই ইস্যুটা সমুদ্রের ভিতরে একটা বালতি পরিমাণ পানি দেবে। সুতরাং এটার কঠিন শাস্তি হতে হবে অন্যকে জানান দিতে। তবে এর জন্য এই যে সার্টিফিকেট জালিয়াতি, খাদ্যে ভেজাল দেওয়া, এই যে নথি স্খলন যা ঘটে, এর জন্য কঠিন শাস্তি হওয়া উচিত। এই সার্টিফিকেট তো জালিয়াতি, ভর্তি মেডিকেলে ভর্তি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি, ইন্টারভিউ দিলে ইংরেজিতে 3 জন চান্স পায়, আর কেউ চান্স পায় না, এত হাজার হাজার পোলাপান পরীক্ষা দেয়। শিক্ষাটা হয় কোথায়? শিক্ষাটা যা হয় কোথায়? অল্প কিছু আমার অনুপাত হারে শিক্ষা তো অল্প কিছু লোকদের হয় যেটা সমাজের জন্য উপযোগী। আমি কিন্তু এটা লেখাও লিখেছি যে হিসাব যদি করেন যে পরিমাণ ডিগ্রি পাস, MA পাস বললে হবে তো স্পেশালিস্ট, সে রিসার্চ করবে, সে শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক হবে, বিজ্ঞানে রিসার্চ করবে, এইটাই। ডিগ্রি পাস পড়াশোনায় যথেষ্ট, কিন্তু ডিগ্রি পাস করে MA পাস করেও তো এখন এই যে বিদেন বাইরে সার্টিফিকেটটা, বাংলা পড়ে বাংলা জানে না, ইংরেজি পড়ে ইংরেজি জানে। আমি তো ইংরেজি প্রফেশনে, আমি তো জীবনে সঠিক ইংরেজি সেন্টেন্স কারেক্ট লিখতে পারে, আমি তো কোনো সাংবাদিক ঢাকা ইউনিভার্সিটি বেরোনোর পাইনি, যদিও সাংবাদিকতা বিভাগ আছে। বাংলা কিন্তু আমি জানি না, বাংলার ব্যাপারে জানি। এই জন্য আমি বলছি যে ধরেন শিক্ষা খাতে সামগ্রিক ভাবে এটাকে যেমন বিজ্ঞান মনস্ক করতে হবে, এবং সেই সাথে এখানে শিক্ষাকে কলুষিত করে, শিক্ষাকে দুর্বল করে এমন যা কিছু আছে তা কঠোর হস্তে দমন করা উচিত। জি, একদম পরিষ্কার। অধ্যাপক মিজানের কাছে আছে, কারণ যেহেতু আপনার রেফারেন্সও টানা হয়েছে, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। সেই জায়গাটায় আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন শোনা যেত যে নীলক্ষেতে ইউনিভার্সিটির সার্টিফিকেট কিনতে পাওয়া যায় বিভিন্ন দোকানে, সেটা একটা জিনিস। কিন্তু এখানে ডাটাবেজের মধ্যে ডাটা অ্যানালিস্ট সহ সরাসরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী জড়িত, তার মানে ওখানে যখন ওয়েবসাইটে ঢোকা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সার্টিফিকেটটা সঠিক কিন্তু নামটা ভুয়া। এই জায়গা মানে প্রিভেনশনটা কিভাবে? জি, আমি বলি এইসব জাল জোয়াচুরি করার 4টা পদ্ধতি আছে। একটা হলো কাউন্টারফেইটার, ক্লোনার, ইমিটেটর, অ্যাডাপ্টার। এর মধ্যে সবচেয়ে জঘন্য যেটা, মানে এটা আপনি যেটাকে বলছেন জাল সার্টিফিকেট, হ্যাঁ, আসলে যে এই ছাত্রটা ভর্তিও হয় নাই, তার নামে নীলক্ষেত থেকে একটা সার্টিফিকেট বানিয়ে সই করিয়ে দিল, জাল সার্টিফিকেট। অথবা আজিজ ভাইয়ের নামটাকে সামান্য পরিবর্তন করে MA আজিজের জায়গায় M আজিজ লিখে এটা বাদ দিয়ে এটা, এইগুলো হলো, এগুলোকে বলা হয় ক্লোনার, খেয়াল রাখেন। দেন ইমিটেটর, অ্যাডাপ্টার, এগুলো এক ধরনের পরিবর্তন করে। আর এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে একদম কাউন্টারফেইটার, অর্থাৎ বাটা কোম্পানির নামে বাটা জুতো বানায় বিক্রি করা। অর্থাৎ এই সার্টিফিকেটটা কোনো জাল সার্টিফিকেট না, এই সার্টিফিকেটটা একটা অরিজিনাল সার্টিফিকেট দিচ্ছে, এবং ভেরিফিকেশনের জন্য আসলে ওরা আরেকটা ভেরিফিকেশন সেন্টার প্যারালাল তৈরি করছে আরেক ভাষায়। অর্থাৎ বিদেশে কেউ এই সার্টিফিকেটটা জমা দেওয়ার পরে যখন কারিগরি বোর্ডের কাছে জানতে চাইবে এই সার্টিফিকেটটা সঠিক কিনা, সেটাও আবার হয়তো ওই সার্ভারে চলে যাবে, ওই ভাষার থেকে বলে দেওয়া হবে হ্যাঁ এই সার্টিফিকেটটা জেনুইন। আপনি বুঝতে পারতেছেন অন্য জালিয়াতির সাথে এই জাল জালিয়াতির পার্থক্য হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট ওখানে দেয়া হচ্ছে, এবং এটা ধরার কোনো সুযোগ রাখে নাই তারা, কারণ বোর্ডের সার্ভারের মধ্যে ঢুকে তারা সার্ভারটাকে এটাকে আলাদা করে, অর্থাৎ তাদের কাছে কোনো কোয়ারি আসলে কোনো সাধারণত সার্টিফিকেট গুলো এখন সারা পৃথিবীতেই ইয়ে করে, যেখানে আপনি জমা দিবেন এটা অথেন্টিক কিনা এটার জন্য তারা ট্রান্সক্রিপ্ট চায়, অথবা ইউনিভার্সিটি কন্ট্রোলের কাছে তারা এটা পাঠায়। তখন এই পাঠানোর যেটা আসে এটা আবার ওদের হাতে যায়, ওই বোর্ডের লোকদের কাছে যায়, দিয়ে তারা একদম বলে যে হ্যাঁ এটা আমাদের একদম যথাযথভাবে। অর্থাৎ এই জালিয়াতির ঘটনাটা একেবারে অভিনব। এটা অন্য জাল সার্টিফিকেট, ফটোকপি সার্টিফিকেট যেগুলা, এগুলোর সাথে তুলনাই হয় না। আমি মনে করি এইটা একেবারে যেই হুজুরদেরকে ধরছে দেখলাম
মানে অবয়বে মানে মরুভূমির মতন চেহারা যাদের দেখলাম কয়েকজন আছে, এবং দেখে তো মনে হয় বিরাট আলখাল্লা করা বড় বড় হুজুরেরা। তো এদের যদি আপনি কোন রকমের এই ছাড় দেন, অর্থাৎ এগুলোকে মানে এখন মিনিমাম শাস্তি হওয়া উচিত ফায়ারিং স্কোয়াডে গুলি করা। কারণ এরা এমবিবিএস ডাক্তার সার্টিফিকেটও দেওয়া শুরু করছে হয়তো, এরকম অরিজিনাল সার্টিফিকেট, ঢাকা মেডিকেলের সার্টিফিকেট, কারণ এটা ধরার কোনো স্কোপ নাই। যার কারণে এইটা রোগী তো মরবেই, আর এইসব টেকনিক্যাল লোকরা যখন বিদেশে যাবে, সার্টিফিকেট আমাদের কারিগরি বোর্ডের সার্টিফিকেট, কিন্তু দেখা গেলো সে কোনো ন্যূনতম কোনো কাজ জানে না। এটা তো আমাদের যে কোনো অর্ডিনারি এমএ পাস একটা আমাদের আর্টস সাবজেক্টে সে যদি কোনো কিছু না পারে, এটা বিদেশেরও তেমন কিছু মনে করে না, জানে এরকমই হয়। কিন্তু আপনি একটা কারিগরি শিক্ষা বোর্ডের দক্ষতা সম্পন্ন একটা সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট যে পাচ্ছে, সে যখন কিছুই পাচ্ছে না, তখন কিন্তু আর আপনি এই দেশে ওই নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার দেওয়ার কোনো কারণ নেই ওদের। এটা ভয়াবহ একটা সংকট। আর এগুলো আমরা জানি বিভিন্ন জায়গায় বোর্ড অফিসে, ইভেন কোন কোন ইউনিভার্সিটিতেও নিম্ন পর্যায়ের কারণেরা অথবা ওই সাধারণ কম্পিউটার এই কাজগুলো করে। একটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ওয়াইফ জড়িত, বুঝতে পারতেছেন? ওয়াইফ জড়িত মানে হচ্ছে, আমি অন্তত বিশ্বাস করি না যে চেয়ারম্যানের নলেজের বাইরে গিয়ে ওয়াইফে মানে এটা করে ফেলতে পারে। তো সেটা মনে হয় ডিবি থেকে যেটা বলা হয়েছে, অবশ্যই এইটা কঠোর তদন্ত হওয়া উচিত, এবং সেটা চেয়ারম্যান হোক আর এবং বোর্ডের আরো যদি কোনো শক্তিশালী কেউ হয়ে থাকে, জি অবশ্যই তাকে জিজ্ঞাসা। এটা তো এই চেয়ারম্যানের ঘটনা না, এই জিনিসটা নাকি চলতেছে অনেকদিন যাবত। চেয়ারম্যান তো ওখানে পরে পরে বদলি হয়। অর্থাৎ এই চেইনের মধ্যে যারা আসবে সবাইকে বিচারের সম্মুখীন করতে হবে, এবং বিচারটা কি হলো এটা আমাদের তা থেকে জানাইতে হবে। তাইলে যদি এটা প্রতিরোধ করা যায়। একটা জায়গায় একটু আপনার কাছে ছোট্ট কাজ করে মন্তব্য চাই, কারণ সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই, কারণ এখানে আজকে ডিবির প্রধান বলেছেন যে কিছু সাংবাদিক, কয়েকজন হাতে গোনা সাংবাদিক, তারা জেনেও টাকা পয়সা খেয়ে এই রিপোর্টটা করে নাই, এবং যে সিস্টেম অ্যানালিস্ট তিনি কয়েকজনের নামও বলেছেন। এটা কতটুকু বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? না, দেখেন, আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন তো একজন সাংবাদিক ঘুষ খাইতে পারে, রিপোর্ট জেনে করবে না, এরকম তো আমি কখনো বুঝি, ওই ট্রেনিংটাই আমার ছিল। কারণ আমি অবজারভারে যখন ঢুকি, তখন অবজারভার অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশনে চেঞ্জ হতে পারে, অবজারভারের রিপোর্ট কোনোদিন কোনো একটা জিনিসের রিজেন্ডারও আসে নাই, পরিবর্তন সাথে সাথে বাস্তবায়ন করেছে, বিশ্বাসযোগ্যতা এত বেশি ছিল। আমি এই জন্যই বলছি যে সাংবাদিক এখন আপনি দেখবেন আগের সেই সাংবাদিকতা নাই, এখন বিট ভাগ আছে। শিক্ষাবিদ একটা, দুর্যোগবিদ একটা, এনার্জি বিট একটা। এখন এনার্জি মন্ত্রী সাহেব, সেক্রেটারি সাহেব বিদেশে ভ্রমণ করায়, অনেক খুশি করে, বোঝেন তো? সুতরাং এনার্জি বিটের যার এনার্জি অনিয়মের রিপোর্ট করা, তিনি আর রিপোর্ট করতে পারেন না। এইভাবে রিপোর্ট আমাদের সময় আমরা বাই চয়েস প্রফেশনে আসছি, কারণ আমি বিসিএস এর চাকরিতে জয়েন না করে আমি বাই চয়েস আসছি, কারণ অবজারভারে তখন ডাবল বেতন ছিল, সরকারি বেতন। এরকম তো বাই চয়েস আসতেছে না, কোন জায়গায় চাকরি না পেয়ে এর হাত ধরে ওর হাত ধরে সাংবাদিক এখানে আসেনি। রাইট, একদম পরিষ্কার। মানে ঘটনা হচ্ছে এখন যেটা বলছেন যে মানে বিভিন্ন কারণে, নানা কারণে, যেভাবেই হোক ঢৌকন পাওয়ার কারণে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার কারণে তো রিপোর্টটা করাটা আসলেই মুশকিল। এই কথাটা আপনি বলতে যাচ্ছেন। এম এ আজিজ, ডক্টর মিজানুর থাকবেন। একটা বিরতি নিয়ে এসে আবারও যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। ডক্টর নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এবং এম এ আজিজ। আবারও স্বাগত আপনাদের দুজনকে। এম এ আজিজ, কালকে কাতারের আমির শেখ থানি আসছেন বাংলাদেশে, এবং তাতে 11টির মতো চুক্তি এবং সমঝোতা সই হবে। তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাও আছে। অবশ্যই তার সফর বাংলাদেশের জন্য একটা বড় ভূমিকা সামনে আসা উচিত। কি বলেন আপনি? না, দেখেন, মিডল ইস্ট তো আমাদের জনশক্তি, তেল, অনেক কিছুতেই আমরা কিন্তু তাদের সহযোগিতা নিয়ে থাকি। তো কাতারের আমি যদি আসে, আমি শুনলাম যে 1 বছরে আপনার বাকিতে তেল চাইবে, সৌদি আরবে ইতিমধ্যে আমরা চেয়েছি, তো এটা তো আমি পেমেন্ট করব, তো সমস্যা কি? হলে তো ভালো। এছাড়া ধরেন জনশক্তি যদি রপ্তানি করা যায়, সেখানেও যদি তারা আমাদের জনশক্তি যেহেতু আছে আমরা রপ্তানি করি, যদি নেয়, এটা ভালো। এই জন্য আমি বলছি যে যে ক্ষেত্রে এটা রাষ্ট্র তো
সেখানে সহযোগিতা, আমার কথা হচ্ছে যে আমরা যেন বৈষম্যের শিকার না হই, তাদের কাছ থেকেও আমরা পাই। আমাদের কাছে কোনো সহযোগিতা চাইলেও যদি আমাদের সেই সুযোগ থাকে আমাদের করতে হবে। সুতরাং চুক্তির সংখ্যা কম না বেশি বড় কথা নয়, আমাদের প্রয়োজন আছে। এই সময়ে সারা বিশ্বের যে অবস্থা আছে, যে ধরেন এখন ওই আপনার ইরাক আর ইসরায়েল, মানে আপনার মধ্যপ্রাচ্য টেনশন, এটার কারণে হ্যাঁ কাতার টেনশন, কাতার কিন্তু টেনশন আছে। তেলের মধ্যস্থতাকারী দাম, হিসেবে কাজ করছে, সুতরাং তার সফরটা একটা মধ্যপ্রাচ্য হ্যাঁ ইস্যু নিয়ে আলোচনা অনেক হবে। জি। হ্যাঁ, তেলের দাম কিন্তু ইতিমধ্যে কিছু বেড়ে গেছে। সুতরাং তেল যদি পাওয়া যায় খুবই ভালো হয়। আর আমাদের এখন যে প্রবাসী প্রবাসী যারা থাকে সেখানে যদি আরো আমাদের প্রবাসী বাড়ানো যায়, এটা তো প্রধান দুটি খাত আছে, তাই না? তো সুতরাং এটা তো ভালো যে কাতারের আমির আমাদের দেশে ভ্রমণ করছে এই সময়ে। এটা আমাদের অনেক দিক থেকেই আমরা তাদের সাথে সহযোগিতা নিতে পারি। হ্যাঁ, এই জি, অধ্যাপক মিজান, আপনার কাছে আসি। মানে এর মধ্যে কিন্তু কাতারে আপনি জানেন যে এই যে ফুটবল বিশ্বকাপ হলো, এরপরে প্রচুর বাংলাদেশি এর মধ্যে কাজ না পেয়ে আছে, মানে একদমই কাজ নাই, ঘুরে বেড়াচ্ছে, কাজ পাচ্ছে না, এই ঘটনাটা আছে। সেটি নিশ্চয়ই সরকার কগনিজেন্সে নেবেন বা আলোচনা করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য আলোচনার কথা যেটা বলছিলাম, মধ্যপ্রাচ্য টেনশন, যেখানে কাতারের আমির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইসরায়েল এবং ফিলিস্তিনি এই সংকট সমাধানের জন্য, সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বারবার বলছে যে তিনি ফিলিস্তিনের পক্ষে, তিনি যুদ্ধ থামাতে চান। সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। না, আমি আমি প্রথমে আমাদের ব্যাপারটা বলে নিই, তারপরে অবশ্যই কাতার এখন মানে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং তারা অতীতেও এই বিভিন্ন ধরনের নেগোসিয়েশনে মধ্যস্থতা করার একটা ভূমিকা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, সেটা একটা বিষয়। আর আজিজ ভাই যেটা বললেন, এগুলো আমাদের খুব ট্রেডিশনাল জায়গা। আমাদের কাতারে লোকজন যায় কাজ করার জন্য, আনস্কিল লেবার বেশিরভাগ। তো এরা কম বেশি সবসময় যায় আসে, বেকার থাকে, আসবে। তাই সেটা হয়তো শুরু হতে হবে, যাতে আমাদের আরো বেশি করে লোক যেতে পারে। আরেকটা হচ্ছে তেলও, আমরা যদি বাকিতে তেল কিনতে পারি একটা সাশ্রয়ী দামে, সেটাও এগুলো আমাদের খুব ট্রেডিশনাল সম্পর্ক। আমার মনে হয় যেটার প্রতি এখন বেশি জোর দেওয়ার দরকার আমাদের, উই নিড মোর ফরেন ইনভেস্টমেন্ট। আমাদের দেশীয় যে পুঁজি, দেশীয় মূলধন তৈরি হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা পৃথিবীর যে কোনো দেশের যে জিডিপি সাইজ, সে অনুযায়ী যে আমাদের নিজস্ব মূলধন তৈরি হওয়া এবং তা বিনিয়োগ হওয়া, এটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, এবং আমরা অনেকদিন যাবত আমাদের আরো নির্ভর করতে হবে বিদেশি বিনিয়োগের উপর, এবং সেই চেষ্টাটা করতে হবে। কাতার প্রচুর সম্পদশালী একটা দেশ। আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের বিলিয়নস অফ ডলার তাদের বিনিয়োগ আছে, এবং কোন কোন টাকা ওদের এমনি পড়ে আছে, এরকম টাকাও আছে। খুব একটা যে তারা সুদ বা লাভ পায় তাও না, এরকম এভাবেও টাকা কিছু রেখে দিছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওইটাই জোর দেওয়া উচিত কাতারের আমিরের সাথে, যে আমাদের যে সকল জায়গায় জায়গায় সুযোগ আছে বিনিয়োগের, আমাদের বন্দরে, আমাদের বিশেষ করে এভিয়েশনে, ট্যুরিজমে, এবং বিশেষ আরো যে সকল ভারী শিল্প কারখানা স্থাপনে, সেখানে যদি আমরা তাদেরকে যদি একটা আলাদা করে এক্সপোর্ট প্রসেসিং জোন, যে এক্সপেরিমেন্ট গুলো আমাদের এখন কিছু কিছু কাজে আসতেছে, অলরেডি জাপানিদের যে এক্সপোর্ট প্রসেসিং জোনটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অলরেডি 2-3টা বড় বড় গাড়ির কোম্পানি কাজ শুরু করছে, এবং গাড়ির উৎপাদনও শুরু করে দিচ্ছে অলরেডি। তো একইভাবে কাতারকেও যদি এরকম একটা বড় ধরনের ইনভেস্টমেন্টের একটা ইয়ের মধ্যে আমরা নিয়ে আসতে, আগ্রহী করা যায়। জি, সেটা হবে আমাদের একটা কাজের কাজ। এই কিছু লোক গেল আসলো আর এই মজুরি পাইলো, এই দিয়ে মনে হয় আমাদের এখন আর বেশি দিন এইগুলোর উপর নির্ভর করা যাবে না। আমাদেরকে ভারী ইনভেস্টমেন্টে যেতে হবে, এবং যে ইনভেস্টমেন্টের জন্য যে পুঁজিটা লাগে সেটা কাতারের মতো দেশ দিতে পারে। আর অবশ্যই যেটা আপনি সর্বশেষ যেটা বলছেন, এখন যে ইসরায়েলের সাথে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে, শুধু ফিলিস্তিনের গাজার না, এর সাথে এখন ইরান জড়িয়ে গেছে, এবং সিরিয়া জড়িয়ে যাচ্ছে, লেবানন জড়িয়ে যাচ্ছে, হিজবুল্লাহ, এই যে বিবদমান যে বিভিন্ন দলগুলো, তো সবগুলোর একটা এক ধরনের বলবো যে আস্থার জায়গা কিন্তু কাতার। এটা আমরা অতীতে বিভিন্ন নেগোসিয়েশনে দেখেছি সেটা। তো সেই ক্ষেত্রে এইবারও আমরা প্রত্যাশা করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে এই যুদ্ধটা বন্ধ করার জন্য, এই দেখেন যুদ্ধের বিনিয়োগটা দেখেন, এই আজকে আমেরিকান কংগ্রেসে 90 বিলিয়ন ডলার ভাগ বন্টন করা হয়েছে। এর মধ্যে 60 বিলিয়ন পাইছে
জেরোডানেস্কি ইয়েতে ইউক্রেনে, আর 25 পাইলো ইসরায়েল, আর 5 বোধহয় পাইছে তাইওয়ান। চিন্তা করে দেখেন আপনি, $90 বিলিয়ন, আর আমাদের সব মিলিয়ে জাতীয় কেন বলা হয় রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। শুধু এই যুদ্ধের জন্য এই টাকাগুলা ব্যয় হচ্ছে, এবং এগুলো দিয়ে অস্ত্র কিনা হবে, এবং সেই অস্ত্র দিয়ে পরস্পর মানুষকে মারবে। এই জন্য $90 বিলিয়ন আজকে ইউএস গভর্নমেন্ট এই তিনটা দেশকে, ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে দিয়ে দিছে। তো সেদিক থেকে আমি মনে করি আমরা তো যুদ্ধাস্ত্র বা ধ্বংসাস্ত্র কিছু না, আমরা আমাদের নিজস্ব উন্নয়নের জন্য, সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্টের জন্য দাঁড়িয়ে থাকার মতো একটা অবস্থা যাতে আমরা থাকতে পারি, সেই জন্য আমরা যদি উন্নয়নের জন্য সহযোগিতা চাই, সেটা কিন্তু আমাদের এই বিশেষ করে ইসলামী যে দেশগুলো, ইসলামী উম্মার সদস্য, ওআইসি সদস্য, এবং আমাদের দীর্ঘদিনের প্রতীক কাতার কিন্তু আমাদের বহু পুরনো বন্ধু। তো সেদিক থেকে তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, তো ইট উইল বি হেল্পফুল আমাদের জন্য। সেই বিষয়টা আমার মনে হয় আমাদের আলোচকরা জোর দেন। এই কয়টা লোক আশ্রয় গেল আর মজুরি বাড়লো কমলো, এই দিয়ে আমাদের সমস্যার খুব একটা বড় হেরফের হবে না। ওইটা যদি করা যায়, ওইটা আমার সবচেয়ে বড়, বিনিয়োগটা যদি নিয়ে আসা যায়, স্থায়ী একটা সমাধানের দিকে যাবে বলে আপনি মনে করছেন। জি, অধ্যাপক মিজানুর রহমান, এম এ আজিজ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা আজকে সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক, এই ছিল নিটোল টাটা নিবেদিত আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।